এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। 221B হ্যারিসন রোড নিয়ে এসেছে ঘরে বসে লেখো প্রতিযোগিতা। অংশগ্রহণ করুন আর পেয়ে যান সুযোগ নিজের গল্পের অডিও স্টোরি তৈরি করার। সাথে রয়েছে ক্যাশ প্রাইজেসও। গল্প পাঠানোর লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর 2024। আর মনে রাখবেন, প্রথম 2 বিজেতাদের গল্প হবে 221B হ্যারিসন রোডের অডিও স্টোরি। আরও বিস্তারিত জানতে এই স্ক্রিনটাকে পজ করে ডিটেলসগুলো চেক করে নিন। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা বন্যা রাতের মরা। বিভিন্ন চরিত্রে রয়েছে আদিত্য, মোনালিসা, প্রদীপ্তা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B হ্যারিসন রোড। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে কন্টিনিউয়াস সাপোর্ট করার জন্য। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। দূর সারা, ফোনটাও লাগে না। বিরক্ত মুখে টেলিফোনটা ঝুলিয়ে রেখে পিসিও বুথের বাইরে বেরিয়ে এলো নরোত্তম। মাথাটা তার চিন্তায় রীতিমতো ছিঁড়ে যাচ্ছে। একে অফিসে লাগাতার কাজের চাপ, আর অন্যদিকে বাড়ির লোকদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। বড় রাস্তার পাশে চায়ের দোকানে এসে একটা সিগারেট কিনে ধরালো সে। আপনা হতেই তার হাত চলে গেল প্যান্টের পকেটে, আর সেখান থেকে বেরিয়ে এলো মোড়া খবরের কাগজের পাতাটা। সেটা সে আরও একবার মেলে ধরল নিজের চোখের সামনে। পাতার ডান দিকের কোণে এখনো ছাপার অক্ষরে পরিষ্কার লেখা আছে, বানভাসী দুঃখে পশ্চিমবাংলার দুঃখ নদী, জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুর ও সংলগ্ন গ্রামাঞ্চল। এই অবস্থায় যে যোগাযোগের ব্যবস্থার সমস্যা হবে তা ঠিক। হয়তো তাদের গ্রামের টেলিফোনের লাইনটা ছিঁড়ে গেছে। গ্রামে ওই একটাই লাইন, রায়পাড়ার মুখটায় বটতলায় কেষ্ট মুদির দোকানে। এই নরোত্তমের মতো যারা বাইরে থাকে তাদের পরিবার পরিজনদের সঙ্গে ওটাই একমাত্র যোগাযোগের মাধ্যম। সে ফোন করলে কেষ্টর দোকানের ছেলেটা দৌড়ে গিয়ে তার বাড়িতে খবর দিয়ে আসে বা ডেকে আনে। এদিকে অফিসে পরপর মিটিং থাকায় বাড়ি যেতেও পারেনি নরোত্তম। হাওড়া সদরে থেকেই কাজ তার। বাবা মাকে সে অনেক আগেই বলেছে গ্রামের বাস উঠিয়ে শহরে এসে থাকতে। প্রথম প্রথম হয়তো থাকার বা পয়সা কড়ির একটু টানাটানি হবে, তবে একটা প্রমোশন পেলে নরোত্তম সবটা সামলে নেবে। কিন্তু তার বাবা মা তো পুরনো জমানার লোক, এত সহজে ভিটে মাটি ছাড়বে না। আর তার সাথে নরোত্তমের বউটাও হয়েছে সেরকম। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। জীবনের বিগত 3-4টে বছর এই অবধি নিজের যাত্রা সে সীমাবদ্ধ রেখেছে। নরোত্তম ভেবেছিল বিয়ের পর তার পাল্লায় পড়ে বউটা একটু হয়তো চটপটে হবে, কিন্তু না। চোরে না শোনে ধম্মের কাহিনী। নিক এখন ডুবে মরুককে। সারাটা দিন ওই হেঁসেলে হাঁড়ির পেছনে কাঠ গুজে কি যে সুখ পায় কে জানে। অত্যন্ত বিরক্তির সাথে নিজের মনেই নিজের পরিবারের প্রতি এমন মন্তব্য রেখে সিগারেটে টান দিতে থাকে নরোত্তম। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে চেপে ধরল নরোত্তমের কাঁধ। একটু চমকে ওঠে সে। নরোত্তম ঘুরে তাকালো। তারই অফিসের সহকর্মী মৃদুল। মৃদুল পান চিবোতে চিবোতে
লাল দাঁত বের করে বলল। কি হে ভাইয়া, অফিস যাবে না? নরোত্তম বিরক্তির রেশ টেনেই বলল। আর অফিস, ধুর, সালা ওখানেই তো যাচ্ছি। এখানে আসার পর থেকে তো রোজ শুধু অফিসেই যাচ্ছি, আর তো কোথাও যাওয়ারও উপায় নেই। মৃদুল একবার নরোত্তমকে আপাদমস্তক দেখে নিয়ে বলল। কি ব্যাপার বলো তো, সকাল থেকে মেজাজটা এমন চটে আছে কেন? নরোত্তম পকেট থেকে কাগজের পাতাটা আবার বের করলো। সাদে কি আর চটে ভাই? এই দেখো দেখো, দেশের বাড়ি বন্যায় ডুবছে, বাড়ির লোকের সাথে কোনো রকম যোগাযোগ অবধি করতে পারছি না আমি। ঘরে বুড়ো বাবা মা বউ আছে, কি করছে তারা কে জানে। মৃদুল একটু চুপ করে থেকে বলল। হ্যাঁ, রেডিওতে তো খবরটা শুনলাম, দামোদরের জল ছাড়ায় বান ডেকেছে। হপ্তা দুয়েক যা ঝাঁপিয়ে বৃষ্টি হলো, তা তুমি তো নিজে ভাই ছোট থেকে এক প্রকার যাকে বলে ওই বন্যায় ভেসেই বড় হয়েছো, তাও এত চিন্তা? সে তো আমি নিজেই বন্যার জলে গা ভাসিয়ে মাছ ধরেছি, কিন্তু তাও বুঝতেই তো পারছো, বন্যা তো বন্যাই। শুধু দুটো ফসল ঘরবাড়ি নয়, জলের তোড়ে শয়ে শয়ে মানুষের ভূত ভবিষ্যৎ জীবন সব ভেসে যায়। তোমার তোমার ৭৮-এর বন্যার কথা মনে আছে তো? মনে পড়লেই বুকটা এখনো কেঁপে ওঠে আমার। একটা একটা ১০ বছরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে গায়ের হরো গাঙ্গুলির গোটা পরিবার একেবারে চোখের সামনে ভেসে গেল আমাদের। ওই ওই কথাটা মনে পড়লেই আমার বড্ড চিন্তা হয় ভাই। তুমি বরং কাল একবার চলে যাও। কাল? আরে কাল কি করে যাব? কাল তো মিটিংটা আছে, মনে নেই তোমার? রাস্তার উপর ফিচ করে পানির পিক ফেলে মৃদুল বলল। আরে ও মিটিং হবে না, ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? সত্যি? তোমায় কে বললো? আরে কাল তো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে। আরে আমরা ২-৩ জন শেষ অবধি ছিলাম। আর শেষ মুহূর্তে খবর এলো, হ্যাঁ, যে মিটিং হবে না। আর যদিও অফিস গেলে সবটা জানতে পেরে যাবে। বলছি শোনো, কিছুদিন ছুটি নিয়ে কাল বাড়ি যাও, এই সময়টা অফিসে ছুটি পেতে অসুবিধা হবে না। মৃদুলের কথায় হাতে যেন চাঁদ পেল নরোত্তম। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে ঝটপট ব্যাগপত্তর গুছিয়ে নিল সে। কাল সকালেই তাকে বেরোতে হবে। না জানি বন্যায় কোথায় কিভাবে রয়েছে তার পরিবার। রাস্তার ওপর দোকানি ক্রেতা হকারদের ভিড় ঠেলে নরোত্তম ব্যস্ত হয়ে পায়ে এগিয়ে যেতে লাগলো বাস স্ট্যান্ডের দিকে। সকালে যদিও না খেয়ে সে বেরিয়েছে, তবু এখন তার খাওয়ার মন নেই। আগে তাকে যে করেই হোক বাড়ি ফিরতে হবে। বাসের কন্ডাক্টররা দাঁড়িয়ে এদিক ওদিক হাঁকছে যাত্রীদের জন্য, কিন্তু তাদের বাড়ি ফেরার রুটের একটা বাসও দাঁড়িয়ে থাকতে দেখল না নরোত্তম। একেই ওদিককার গাড়ি কম, তাও আবার আজ কারোরই দেখা নেই। ব্যাপার কি? অন্যান্য বাসের কন্ডাক্টরদের সে ব্যাপারে জিজ্ঞেস করতেই তারা নরোত্তমকে এমনভাবে একবার মাথা থেকে পা অবধি জরিপ করল, যেন এ কথা বলে সে মারাত্মক অপরাধ করে ফেলেছে। ওদিককার খবর কিছু শোনেননি নাকি? হ্যাঁ মানে, না, কি কি হয়েছে আপনি বলুন না। আরে নদীর জল যে বাঁধ ভেঙেছে, গত পরশু থেকে তো ও লাইনের সব গাড়ি বন্ধ। এখন ওই ১ সপ্তাহখানেক বসে থাকুন গে। নরোত্তমের মাথায় হাত। সে মিনতির স্বরে বলল। ওই ওই লাইনে সব গাড়ি বন্ধ? দাদা, আপনি একটু দেখুন না, কোনো গাড়ি পাওয়া যাবে না? আমার আমার যে বাড়ি যাওয়াটা ভীষণ দরকার। বন্যায় আমার পরিবার পরিজন কেমন আছে, কি করছে কিচ্ছু জানি না। আপনি আপনি প্লিজ একটু দেখুন। লোকটা হাত তুলে বলল। আরে মশাই, আমি বুঝতে পারছি, আর আপনি একা নন। আরে রোজ দিন প্রচুর লোক আসছে ওদিকে যাবার গাড়ি খুঁজতে, কিন্তু সবাইকে ফিরিয়ে দিতে হচ্ছে তো, ওদিকে গাড়ি বন্ধ। নরোত্তমের বাড়ি উদয়নারায়ণপুরের একটু আগে। তাকে যেতে হলে দামোদর পেরোতেই হবে। যাওয়ার যদিও দুটো রাস্তা আছে,
ডোমজুর বটগাছিয়া রাস্তা ধরে জয়নগর আর তারপর কুমিরমোড়া, না হলে আমতা ডিহিবর্ষুর রুট ধরে সিহাগড়ের ওপর দিয়ে রাজপুর কুমিরমোড়া। কিন্তু নদী বাঁধ তাকে পেরোতেই হবে। বন্যায় দামোদরের ওপারে কি অবস্থা হয় তা নরোত্তম ভালো করেই জানে। ওদিকে গাড়ি পাওয়া খুবই দুষ্কর। তবুও নরোত্তম শেষ চেষ্টা করতে লাগলো। লোকটা এবার বিরক্ত হয়ে বলল, আরে মশাই, আচ্ছা মুশকিল তো। আরে টাকা পয়সার ব্যাপার নয়, ওদিকে কোনো গাড়ি এখন তো যেতে পারবে না। হ্যাঁ আচ্ছা, ধরুন কোনো সহৃদয় মহোদয় লোক আপনাকে নিয়েও গেল, কিন্তু সে তো নদীর এপার অবধি। আপনার বাড়ি তো বললেন নদীর ওই পারে আরও 4-5 কিলোমিটার। তা সেখানে যাবেন কি করে? এদিক দিয়ে ধরুন বড় জোর টেনে টুনে আমতা অবধি গেলেন, তারপর সেখান থেকে তো মনে হয় আরও 15-20 কিলোমিটার। তা বলি যাবেন কি করে, উড়ে না সাঁতরে? এখন ওইদিকে কোনো ফেরি নৌকা কিছুই চলছে না। ওদিকের অবস্থা ভীষণ খারাপ মশাই। বাসের দরজা খুলে ড্রাইভার গোছের একটা লোক হাতে খৈনি পাকাতে পাকাতে বেরিয়ে এসে নরোত্তমকে বলল, আরে মশাই, আপনি ফিরে যান। এই হাতে পায়ে পড়লেও কেউ পথে এখন গাড়ি ঘোরাচ্ছে না। রেডিও কাগজে দেখছেন তো কি অবস্থা এখন। এবারে ওদিককার নদীর ওপারে বাঁধ নাকি একেবারে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আরে যাওয়ার কোনো রাস্তাই নেই। কেন ফালতু বিলা করছেন আপনি? হ্যাঁ, যান 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 এখন। নরোত্তম বুঝল উপায় নেই, কোনো গাড়ি যাবে না। অগত্যা কি আর করা, সে ঘরে ফিরে এলো। এদিকে চিন্তায় চিন্তায় তার মাথা ফেটে পড়ছে। অন্তত একটা যদি খবর পাওয়া যেত, বাবা মা কেমন আছে তাতেও নিশ্চিন্ত হওয়া যেত। যাই হোক, দিন কয়েকের মধ্যেই দেখতে দেখতে নদীর জলের চাপ অনেকটা কমে এলো। যেসব নিচু জায়গা জলে ডুবেছিল, জল নেমে যেতেই আবার তারা মাথা চাড়া দিয়ে উঠল। যোগাযোগ ব্যবস্থাও ধীরে ধীরে চালু হতে লাগলো। গাড়ি বাস টুকটাক ওদিকে যেতে লাগলো। খবরেও বন্যা কবলিত নানা জায়গার খবর আসছিল। এবারের বন্যা বেশ বাড়াবাড়ি রকমের হয়েছে, ক্ষয়ক্ষতিও ব্যাপক হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে অনেকের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবরও উঠে এসেছে। সরকার বন্যাক্রান্ত মানুষদের ত্রাণ, অর্থ সাহায্য এটা ওটা সব করছে। সব মিলিয়ে নদীর জল কমে পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। নরোত্তম অফিসের ছুটি পেয়েছে। এবার তাকে বাড়ি একবার না গেলেই নয়। প্রায় 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল সে বাড়ির লোকের কোনো খবর পায়নি। এবারে সে বাস পেল। বন্যার পর বাস আবার ছাড়ছে, তাই অনেক লোকেরই ভিড়। সবার মধ্যেই ঘরে ফেরার একটা আকুতি রয়েছে। অফিস থেকে বেরোতে নরোত্তমের দুপুর হয়ে গিয়েছিল। সে অসুবিধা নেই, সন্ধ্যার আগে বাড়ি ফিরলেই হলো। সিটে বসে হাঁপ ছাড়ে নরোত্তম। প্রায় 2-3 ঘন্টা গরুর গাড়ির চেয়েও ধীর গতিতে চলা বাসের ঝাঁকুনি, লোকজনের ঠাসাঠাসি ভিড়, কন্ডাক্টরের সাথে লোকজনের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা সহ্য করে যখন নদী পাড়ের বাস স্ট্যান্ডে নরোত্তমরা পৌঁছালো, তখন গোধূলি আকাশে মেঘ করে এসেছে। এত বন্যার পরেও বৃষ্টির আর শান্তি নেই। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে গেল। ওপারে যেতে এবার নৌকায় ভরসা। দিনের আলো এদিকে কমে এসেছে বেশ অনেকটাই। নরোত্তম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ঘাটের দিকে ছুটল। এ পথে তার সঙ্গী আর কেউ নেই। এদিকে নদী পাড়ে নৌকারও দেখা নেই। বন্যায় সব ধুয়ে মুছে দিয়ে
দামোদর এখন শান্ত, যদিও এখনো তার কানায় কানায় জল। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে একটা মাছ ধরার ছোট ডিঙির দেখা মিলল বটে। তাকেই বলে কয়ে 2 পয়সা বেশি ভাড়া দিয়ে ওপারে পৌঁছে দিতে বলল নরোত্তম। যাই হোক, এবারে সে আর আশাহত হলো না। ডিঙির জেলে তাকে উঠিয়ে নিয়ে নদীতে ডিঙি ভাসিয়ে দিল। ডিঙি যখন মাঝ নদীতে, একটা ঠান্ডা জলো হাওয়া এসে গায়ে লাগলো। জেলে মাথা নেড়ে বলল, বাবু, আবার জল আসবে, এ লক্ষণ ভালো নয়। আপনাকে পৌঁছে দিয়ে আমি ফিরতে পারলে হলো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক পৌঁছে যাব আমরা। এসব নিয়েই তো তোমাদের জীবন। আচ্ছা ভাই, বলছি ওদিকে এখন কোনো গাড়ি পাবো? আপনি যাবেন কোথায়? আমি যাব হচ্ছে তোমার ওই কুমির মোড়া। ও, উদয়নারায়ণপুরের আগে তো। নরোত্তম মাথা নেড়ে সম্মতি জানালো। জেলে বলল, গাড়ি পাবেন বলে তো মনে হয় না। রাস্তাঘাট বন্যায় যা অবস্থা হয়েছে, এর মধ্যে এই সন্ধ্যার পর তো আরই পাবেন না। গাড়ি পাওয়া গেলে একটা সুবিধা হতো নরোত্তমের, তবে না হলেও সমস্যা নেই। 3-4 কিলোমিটার রাস্তা সে হেঁটেই চলে যাবে। জেলে বলল, বন্যার পর ওদিকে যা অবস্থা হয়েছে, সন্ধ্যার পর পুরো জায়গাটা তো শ্মশানের মতন শুনশান হয়ে যায়। নরোত্তম অন্ধকারে জেলের মুখটা ভালো করে দেখতে পেল না বটে, তবে তার গলাটা কিন্তু বেশ রহস্যময় শোনালো। নৌকা থেকে নেমে নরোত্তম বাঁধের মোটা রাস্তা ধরল। জেলে ভাই ভুল কিছু বলেনি। রাস্তাঘাট খানাকন্দ হয়ে যা অবস্থা। ভাগ্যিস 1.5 ব্যাটারির টর্চটা নরোত্তম সঙ্গে এনেছিল, না হলে অন্ধকারে এ পথে হাঁটতে গিয়ে হাত পা ভেঙে বসে থাকতে হতো। এদিক ওদিক টর্চের আলো ফেলে হাঁটতে থাকে নরোত্তম। রাস্তায় সে ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে 2-একটা কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে বটে। বৃষ্টি এখনো না এলেও আকাশে মেঘ গুড়গুড় করছে অনেকক্ষণ থেকেই। রাস্তার আশেপাশের সব দোকানপাট বন্ধ। বড় বড় দোকানগুলো তবে রয়েছে। ছোটখাটো দোকানগুলোর অবস্থা দেখেই বোঝা যায় বন্যার ভয়াবহতা এবারে কেমন ছিল। যেন কোনো বুভুক্ষ রাক্ষস সেগুলোকে তুমড়ে মুচড়ে খুবলে আধ খাওয়া করে রেখে গেছে। মাঠে ঘাটে এখনো জল রয়েছে। একটা মেঠো পচা গন্ধ নাকে এলো নরোত্তমের। বর্ষার জল জমলে এরকমটা হয়, এসব তার বড় চেনা। আজ 4-5 বছর শহরে গেলেও মনটা এখনো তার কেউ গন্ধ মেখেই থাকতে চায়। সবকিছুই ঠিকঠাক প্রত্যাশিত, কিন্তু রাস্তায় একটাও লোক নেই। এটা কি করে হয়? হাত ঘড়ি দেখল নরোত্তম, 7টা বাজে। এখনো তো এমন কিছু রাত হয়নি। এ তো সেই আর আদ্যিকালের গ্রাম নয় যে 7টা হলেই লোক মিলবে না পথে ঘাটে। ভাবতে ভাবতে নরোত্তম অবশেষে এসে দাঁড়ালো তার গাঁয়ে ঢোকার পথটার মুখে। হাঁপ ছাড়ল সে। এখানে আসার জন্য গত 1 সপ্তাহ কত ঝক্কি পোয়াতে হয়েছে তাকে। হঠাৎ নরোত্তমের মনে হলো আশপাশের পরিবেশ আরো যেন কিরকম থমথমে হয়ে গেল। আকাশের দিকে তাকালো নরোত্তম। বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি আসতে দেরি নেই। গ্রামের মেঠো সরু পথে সে পা রাখল। নিচু জায়গাগুলোতে এখনো জল জমে আছে। খোলা জায়গায় তাও ঠাউর করে চলা যায় না, কিন্তু গাছপালা ঢাকা পথ হলে তো সেই অন্ধকারে তো সেই একেবারে দুর্ভেদ্য। এই সময় সাপখোপের অবাধ বিচরণ। ইতিমধ্যে নিস্তব্ধতা কাটিয়ে
ব্যাঙের ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। টুকটাক দু এক ফোঁটা জল নরোত্তমের হাতে এসে পড়ল। বৃষ্টি এলো বলে চলতে চলতে হঠাৎ রাস্তায় থমকে দাঁড়ালো নরোত্তম। জল কাদায় রাস্তায় কি পড়ে ওটা? টর্চের আলো ফেলতেই সে বুঝল একটা পেট মোটা আস্ত গোসাপ রাস্তায় চিতিয়ে পড়ে আছে। সালা এটা আবার কোত্থেকে এলো? এই হুস, যা যা এখান থেকে যা। আস্তে আস্তে গ্রামের অবস্থাটা ঠাউর করতে পারল সে। রাস্তার দুপাশে আধ ভাঙা ঘরবাড়ি, একটা দুটোর ওপর ওই ভিটেরই মস্ত মস্ত আম জাম কাঁঠাল গাছ পড়ে একেবারে গুড়িয়ে দিয়েছে। কিছু কিছু ভিটে একেবারে ধুয়ে সাফ হয়ে গেছে। দেখেই বোঝা যায় এখানে আর কোনো মানুষের বসবাস নেই। বুধোদের গোয়াল ঘরটা ভেঙে চুরে মাথা মুখ হাঁ করে না জানি মহাকালের কাছে কোন বিভীষিকার সাক্ষী দিচ্ছে। গোয়ালের কাঠামো কঙ্কালটা এখনো হাড় ভাঙা অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে। গরুগুলো কি আদৌ আছে, নাকি ওরাও ভেসে ভেসে বৈতরণী পার করেছে কে জানে। আমতলার চায়ের ঘুমটিটা কে যেন উঠিয়ে নিয়ে রাস্তা পার করে দিয়েছে। এখন কাত হয়ে মরা মাছের মতো পড়ে আছে সেটা। আমতলার মোড়েই নরোত্তমের চোখে পড়ল রাস্তার উল্টো দিক থেকে কেউ হ্যারিকেন হাতে এগিয়ে আসছে। নরোত্তম মুখের ওপর আলো ফেলতেই সে বিষম বিরক্ত হয়ে চোখ মুখ ঢাকল। নরোত্তম চিনতে পারল এটা মোহন, মদন কাকার ছেলে। সে কাছে আসতেই নরোত্তম বলল, কি রে মোহন, তুই এমন ভোর সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? মোহন কিরকম যেন ধরা গলায় বলল, ও নরুদা, তুমি তা মুখে আলো ফেলছো কেন? আরে ভাই, দূর থেকে বুঝতে পারিনি সেই জন্য। তুই তুই যাচ্ছিস কোথায়? কথা বলতে বলতে হঠাৎ একটা গা গুলিয়ে ওঠা পচা গন্ধ নাকে এলো নরোত্তমের। মোহন আসার পরেই যে সেটা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। হতে পারে পচা জল কাদায় মাঠে ঘাটে কাজ করে আসছে, তাই হবে হয়তো। কিন্তু তার সামনে সেটা বুঝতে দেওয়া ঠিক না। মোহন বলল, আর বলো না, এই আড়িদের পুকুরে যাচ্ছি, পাটের মার বাঁধতে হবে। এই এই এত সন্ধেবেলায়? ঠিক আছে, যা, সাবধানে যা। আর বলছি, এই রাস্তাঘাটে লোকজন নেই, কি ব্যাপার রে? এ গ্রামটাকে তো পুরো একবারে শ্মশান মনে হচ্ছে। সবই আমাদের দামোদারের কৃপা নুরুদা। তুমি তো ভালোই শহরে চলে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, মেলা কাজ, তুমি বাড়ি যাও। এই বলে মোহন ব্যস্ত পায়ে নরোত্তমকে ফেলে চলে গেল। নরোত্তমের থেকে আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষাও করল না সে। বন্যায় যে কত জল কাদা এরা ঘেঁটেছে তা এদের শরীর দেখলেই বোঝা যায়। কিরকম যেন সাদা হয়ে গেছে। নরোত্তমের খটকা লাগলো। মোহনের ব্যবহার এরকম তো ছিল না। নাকি নরোত্তম শহরে চলে গেছে বলে এরা এখন তাকে পর ভাবছে। নিজের মনেই গুনগুন করতে করতে একটা ম্লান হাসি হেসে নরোত্তম বাড়ির দিকে হাঁটা দিল। রায়পাড়ার মুখে বটতলায় আসতেই চোখে পড়ল কেষ্ট মুদির দোকানটা। যাক, এটা অন্তত দাঁড়িয়ে আছে। কিন্তু পাশের বটগাছেরই একটা মস্ত ডাল ভেঙে পড়ে আছে। ফোনের লাইনটা বোধহয় ওই জন্যই গেছে। দোকান এখন বন্ধ। এই অবস্থায় কি বা করবে খুলে? বটগাছের চাতালটার কাছে আসতেই অল্প দূরে তাদের বাড়ির উঠোনে জ্বলতে থাকা হ্যারিকেনের মৃদু আলো সহজেই দৃষ্টি আকর্ষণ করল নরোত্তমের।
স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ওই তো তাদের ভিটে, সুন্দর ছোট্ট একটা টালির বাড়ি, সামনে উঠোন। ছেঁড়া বাঁশের গেটটা জলে বোধহয় ভেঙে গেছে। দাওয়ায় বসে তামাকের হুঁকো কোলকে পরিষ্কার করছে তার বুড়ো বাপ জলধর। বাবা, ও বাবা, বাবা। অন্ধকারের মধ্যে হাতে টর্চটা নাড়তে নাড়তে এখান থেকেই চেঁচাতে চেঁচাতে ছুটে গেল নরোত্তম। কে রে, আমার নাড়ু এলি নাকি? নরোত্তম টর্চটা ব্যাগে ভরে জোড়ায় জোড়ায় পাতা ইটগুলোর সাবধানে পা ফেলে ফেলে উঠোন বেরোলো। তারপর বসলো বাড়ির দাওয়ায়। ঘরদোরের দিকে একবার তাকালো চোখ ঘুরিয়ে। বাড়িতে যে বন্যার জল ঢুকেছিল তাতে সন্দেহ নেই। কাদামাটি এখনো চারিদিকে লেগে রয়েছে। জলধর খুব খানিক কেশে ধরা গলায় বলল, ওরে বাবা, কতদিন পরে এলি বাপ আমার? নরোত্তম অভিমানের সুরে বলল, তুমি তুমি আবার সেই জল ঘেঁটে সর্দি বাঁধিয়েছো তো? তা সেই কবে থেকে তোমাদের খবর নেওয়ার চেষ্টা করছি আমি। চিঠি পাঠাচ্ছি, কোনো উত্তর নেই। পিসিও থেকে টেলিফোন করছি, কারোর জবাব নেই। আমি তো ভেবেছিলাম যে আর আসবই না এখানে। আর বলিস নে বাপ, বান জল এসে ঘর দোর তো একেবারে ধুয়ে দিয়ে যাওয়া জোগাড়। তোকে খবর পাঠাবো কি করে? হ্যাঁ, সে তো জানি। ওই জন্যই তো তোমাদের পই পই করে বলি যে এসব ছেড়ে চলো আমার সাথে, হাওড়ায় গিয়ে থাকবে শান্তিতে। না, তা কেন শুনবেন? পিতৃপুরুষের ভিড়েতে একেবারে গ্যাঁট হয়ে বসে থাকবেন উনি। তা ঘরে তো মনে হয় জল ঢুকেছিল। তোমরা কোথায় গিয়ে উঠেছিলে? ওই তো প্রথম 2 দিন রামুদের বাড়ি, আর তারপর স্কুলে ত্রিপল খাটিয়েছিলাম 2 রাত। খাওয়া দাওয়া সব ওখানেই হয়েছে। বাপের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে থাকে নরোত্তম। ছেলে কিনা শহরের অফিসে কাজ করে, আর বুড়ো বাপ মা বাড়ির বউ এখানে জলে ভেসে মরছে। লজ্জা! না জানি তার অবর্তমানে গাঁয়ের লোক তাকে নিয়ে কি না কি চর্চা করে। ছেলের মনের ভাব বুঝে মৃদু হেসে জলধর বলল, যা নারু, বাপ আমার ঘরে যা, জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করকে, পরে কথা হবে খন। মনে একটা উদ্বেগ নিয়ে নরোত্তম তাদের বড় ঘরে এলো। এই ঘরের সাথেই লাগানো দুপাশে 2টো ঘর, একটা তাদের, আরেকটা তাদের বাবা মায়ের। এটারই পিছনের দিকে রান্নাঘর, টিনের শেড করিয়েছে সে গতবারে। তার মা সবেমাত্র রাতের খাবারের জন্য আনাজ করতে যাচ্ছিল। ছেলেকে আসতে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, ও বাবা, নুরু এলি? আয় বাপ, ঘরে আয়। এই কিছু মনে করিস না বাবা, এই তো কালকের মধ্যে সব পরিষ্কার করে ফেলবো। এ বৌমা, কোথায় গেলে? দেখো, বিদেশ থেকে তোমার স্বামী ফিরেছে গো। বস বাবা বস, হাত মুখ ধুয়ে খা কিছু। না মা, এবার আমি আর তোমাদের কোনো কথা শুনবো না। একেই ওখান থেকে তোমাদের আমি কিছু খবরাখবর পাই না। একা থাকি আমি ওখানে, আমার ভীষণ চিন্তা হয়। এবারে আমি তোমাদের একেবারে সবাইকে নিয়েই ফিরবো। ইতিমধ্যে মাথায় ঘোমটা দিয়ে রান্নাঘর থেকে দরজায় এসে দাঁড়িয়েছে নরোত্তমের বউ নলিনী। নরোত্তম সেদিকে আর চোখে তাকিয়ে একটা চড়া গলাতেই বলল, এই নতুন বইয়ের মতো লজ্জাশিরে হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘরে না থেকে এবার একটু বাইরে বেরোতে শেখো। বাইরেটা চেনা দরকার তোমার। এই মাঝে মাঝে একটু আধটু ফোন করে চিঠি পাঠিয়ে আমাকে তো খবর দিতে হয় নাকি? দুনিয়া অনেক এগিয়ে গেছে। আর স্বামীর পেছনে না থেকে স্বামীর হাত ধরে পাশে হাঁটতে শেখো, বুঝলে? নলিনী মাথা নিচু করল। ওর মা বলল, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আগে একটু শান্ত হয়ে বসতে দেখি। ও ছোট মেয়ে, ওর দোষ নেই। আমাদের বুড়ো বুড়িকেও তো দেখতে হবে নাকি। যা, তুই জামা কাপড় ছাড়। আর বৌমা,
তুমি রান্নাটা বসিয়ে দাও গে। নরোত্তম বড় ঘর ছেড়ে নিজের ভেতর ঘরে এলো। ভাগ্যিস মাইনে পেয়ে সে ঘরের দেওয়াল মেঝেগুলো নতুন করে বাঁধিয়ে মাজা ঘষা করেছিল, তাতেই যা রক্ষে। না হলে বন্যার তোড়ে ঘর ভেসেই যেত একেবারে। কেবল বাড়ির সামনের দিকটা, মানে দাওয়ার দিকটা এখনো কাজ বাকি। ওটা এইবারে করেই নিতে হবে। ঘর জুড়ে কিরকম একটা মোটকা পচা গন্ধ। আশেপাশে জলের তোড়ে কিছু ভেসে এসে এখনো জমা হয়ে পচেছে নাকি বাইরে কোথাও, কে জানে। গন্ধ এতটাই তীব্র হয়ে উঠেছে যে নরোত্তমের পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। গায়ে ঢোকার পর থেকেই এই গন্ধটা যেন তার পিছু নিয়েছে। মোহনের সাথে কথা বলার সময়ও এমন গন্ধ সে পেয়েছিল। কলসি থেকে একটু জল গড়িয়ে খেয়ে নরোত্তম একটু থিতু হলো। ব্যাগের চেনটা খুলে জামা কাপড় বের করতে গিয়ে হঠাৎ লাল কাগজে মোড়া তার বউয়ের জন্য কেনা হারটা পেরিয়ে এলো। না, বউটাকে রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছে। হারটা নিয়ে রান্নাঘরে গেল নরোত্তম। নলিনী পিছন ঘুরে উবু হয়ে বসে হাঁড়িতে ভাত ফোটাতে ব্যস্ত। নরোত্তম মৃদু হেসে বলল, একটু আগে ওরকম বললাম বলে গিন্নির আবার গোঁসা হলো নাকি? নলিনী কিছু বলল না, এক মনে খুন্তি নাড়িয়ে চলল। পিছনে দাঁড়িয়ে নরোত্তমের মানভঞ্জন চলতেই লাগলো। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, তুমি এবার তো মাফ করো আমায়। নলিনী তাও কিছু বলে না। নরোত্তম আরেকটু কাছে এগিয়ে গেল। আচ্ছা বাবা, একটু না হয় বকেছি। তুমি তো জানো যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এই দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। এবার তো আর। নরোত্তমের মুখ থেকে আচমকা কথা হারিয়ে গেল। চোখের সামনে সে যা দেখছে তাতে যে কোনো মানুষ কথার খেয়েই হারিয়ে ফেলতে বাধ্য। মাটির উনুনের ওপর বসানো হাঁড়ির চাল ফুটছে, কিন্তু তার তলায় জ্বলন্ত আগুনের মধ্যে উনুনের ভেতর কাঠের বদলে নিজের দুটো পা ঢুকিয়ে বসে রয়েছে তার বউ নলিনী। নলিনী এবার আস্তে আস্তে নরোত্তমের দিকে ঘাড় ঘোরালো। তার পচে ভেসে ওঠা মাছের মতো সাদা ভ্যাট ভ্যাটে চোখ দেখে নরোত্তমের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। নলিনী খিলখিলিয়ে হেসে খোনা গলায় বলল, কি সোহাগ দেখাতে এসে ভয় পেলে নাকি? দুনিয়া তো অনেক এগিয়েছে, পুরুষ মানুষের ভয় পেলে চলে। নরোত্তম এসব কি দেখছে? এটা আদেও নলিনী তো। তুমি কে? মা, মা! বলে চিৎকার করে সে ছুটে বড় ঘরে বেরিয়ে এলো। মেঝেতে বসে আনাজ কুটতে ব্যস্ত মালতী নরোত্তমের গলা শুনে বলল, বৌমা তো রান্না করছে ওখানে, কি হলো আবার? হাঁপাতে হাঁপাতে মায়ের সামনে এসে দাঁড়ালো নরোত্তম। তোমার বৌমা রান্নাঘরে কি করছে এসব? রান্নাঘরে যাই হোক, নরোত্তম এবার যা দেখল তাতে তার পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। কোথায় আনাজ, কোথায় শাকসবজি? তার মা বঁটিতে একটা একটা করে নিজের হাত পায়ের আঙুল কেটে বাটির জলে রাখছে। অস্ফুট স্বরে নরোত্তম কেবল বলল, এসব কি হচ্ছে? মালতী মাছের মতো মরা দুই চোখ নিয়ে ছেলের দিকে তাকিয়ে বসা গলায় বলল, দেখ না বাবা, জলে ডুবে থেকে আঙুলের চামড়ায় ঘা হয়ে পচে গিয়েছে,
তাই কেটে কেটে রাখছি। তোর তো খিদে পেয়েছে, খাবি? পেট গুলিয়ে বমি উঠে এলো নরোত্তমের। এমন পরপর কুৎসিত গা ঘিনঘিনে নরকীয় দৃশ্য যে কল্পনাও করতে পারে না। ভয়ে বিস্ময়ে এক পা করে পিছিয়ে আসতে থাকে নরোত্তম। কাটা আঙুল সমেত পাটি নিয়ে এগিয়ে আসতে থাকে তার মা। খাবি বাবা? একবার খেয়ে নে, আর কোনো দিন তোর খিদে পাবে না। সে হাসির শব্দে বুকের রক্ত জল হয়ে ওঠে। কিন্তু বিভীষিকার এখানেই শেষ নয়। দাওয়ায় বসে থাকা নরোত্তমের বাপ হ্যারিকে নিয়ে বড় ঘরের ভেতর এসে ঢুকল। সেদিকে তাকিয়ে নরোত্তমের মাথায় যেন বাজ পড়ল। হ্যারিকেনের আলোয় তার বাপের মুখখানা দেখা যাচ্ছে। পচে ফুলে ঢোল হয়ে ওঠা একটা লাশ যেন জল থেকে জ্যান্ত হয়ে উঠে এসেছে। জলধর মানে তার বাবা, বা বলা যায় এক বিকট প্রেত মূর্তি বলল, নারু, বাবা আমার, তুই আমার কাছে আয়, চল আমাদের সাথে চল। না, তোকে ছাড়া বড় কষ্ট যে আমাদের। আয় নারু। না, চিৎকার করে ওঠে নরোত্তম। তার ভয়টাকে আরও শত সহস্র গুণ বাড়িয়ে দিতে রান্নাঘর থেকে ঝলসানো দুটো পা নিয়ে হামাগুড়ি দেওয়ার মতন মাটিতে পা ঘষে ঘষে এগিয়ে আসে নলিনী। কেন কেন যাবে না তুমি আমাদের সাথে? তুমি না আমাদের ভালোবাসো? চলো, আমাদের সাথে চলো। ভয়ে গলদঘর্ম হয়ে উঠেছে নরোত্তম। তার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এ কোন প্রেতপুরীতে এসে পড়ল সে? এটা তার নিজের বাড়ি নয়। না, হতে পারে না। এরা কিছুতেই তার নিজের পরিবার হতে পারে না। সামনে যাদের দেখছে তারা আর যাই হোক মানুষ তো কখনোই নয়। তিনটে বিকৃত বিভৎস বৈশাচিক গলার স্বর যেন ছিঁড়ে খেতে লাগলো নরোত্তমকে। আয় নারু, আয় আমাদের সাথে চল। বাবা আমার, তুই আমার কাছে আয়, চল আমার সাথে। কে গো, চলো না আমার সাথে। আজ রাতে নরোত্তম প্রাণ নিয়ে বেরোতে পারলে হয়। তিনটে প্রেত মূর্তি ঘিরে ধরেছে নরোত্তমকে। পিছোতে পিছোতে বাড়ির সামনের দিকের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। চিৎকার করে যে সে কাউকে ডাকবে তাতেও লাভ নেই। ততক্ষণে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আচমকা বুক কাঁপিয়ে দিয়ে একটা বাজ পড়ার শব্দ হলো, খুব কাছেই কোথাও। একদিকের মাটির দেওয়াল তখনও মেরামত করেনি নরোত্তম, আর তাতেই যেন সাপে বর হলো। বাজ পড়ার চোটে নরম দেওয়ালে ফাটল ধরে ভেঙে গেল। সুযোগ বুঝে ওই দেওয়ালে এক লাথি মারতেই দেওয়াল ভেঙে এবারে দাওয়ায় পেরিয়ে একেবারে উঠোনের জলকাদায় এসে পড়ল নরোত্তম। মুখ তুলে সে চেয়ে দেখল সেই দেওয়ালের ভাঙা ফুঁকো দিয়ে একসাথে বেরোনোর চেষ্টা করতে গিয়ে তিনটে পচা গলা দেহ ওই দেওয়ালের ফাটলে আটকে গেছে। হাত বাড়িয়ে ওরা ধরতে চাইছে তাকে। ভেসে আসছে তিন প্রেতের অনবরত ডাক। আর এখানে এক মুহূর্তও নয়, প্রাণ হাতে নিয়ে জল কাদাময় রাস্তায় পরিমরি করে ছুট লাগালো নরোত্তম। আমতলার কাছে এসে একবার পিছনে তাকালো সে। শেষবারের মতো চোখে পড়ল তার নিজের বাড়িটা। তিনটে জ্যান্ত লাশকে এখনো ওইভাবে দেওয়ালের ফাটলে আটকে থাকতে দেখেও বুকটা যেন কষ্টে মুচড়ে উঠল তার। বিভ্রান্ত হয়ে সে যে কোন দিকে যাচ্ছে তা আর তখন মাথায় নেই। এইভাবে তালকানার মতো দৌড়ানোর পর
রাস্তার পাশে রামুদের পাকা বাড়িটা চোখে পড়ল নরোত্তমের। বাইরে একটা হলুদ টুং জ্বলছে। এতটুকু বাঁচার আশার আলো পেয়েই সেদিকে সে ছুটে গেল। হাঁপাতে হাঁপাতে বন্ধ দরজার ওপর পড়ে সে জ্ঞান হারালো। এই তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে বোধহয়। জ্ঞান ফিরতে ধরফর করে উঠে বসল নরোত্তম। একটু থিতু হয়ে সে বুঝতে পারল সে রয়েছে রামুদের বাড়ির ভেতর। রামুর বাপ মা রামু তাকে ঘিরে বসে আছে। একটু জল চাইল নরোত্তম। রামু তাকে জল দিলে এক নিঃশ্বাসে সবটা গলায় ঢালল সে। রামুর বাপ বলল, এই নাড়ু, কি হয়েছে রে? এমন অজ্ঞান হয়ে পড়লি কেন ছুটে এসে? কি হয়েছে নরোত্তম নিজেও জানে না। সে বলল, আমি আমি বাড়িতে এসেছিলাম। বাবা মা নেই। মাথা নিচু হয়ে এলো রামুর। ওর মা ঘোমটা টেনে মুখ ঢাকল। রামুর বাপ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই খবর পাসনি তাই না? কি মুখে তোকে বলবো জানি নে রে। দাদা, বৌদি, বৌমা জল পেরিয়ে এখানে আসতে গিয়ে একেবারে শেষ হয়ে গেল রে। আমি আর তোর রামু অনেক চেষ্টা করেছিলাম রে, কিন্তু কিছুই করতে পারিনি বাপ। আর বলতে পারে না রামুর বাপ। গলা ধরে আসে তার। শাড়ির আঁচলে চোখ মুছতে থাকে রামুর মা। হতবুদ্ধির মতো ফ্যাল ফেলে দৃষ্টিতে তাকিয়ে থাকে নরোত্তম। বিগত কয়েক ঘন্টা যে তার সাথে কি হলো সেসবের কোনো ব্যাখ্যাই কেউ করতে পারে না। শোক আতঙ্কের মতো অনুভূতিগুলো তাকে যেন বিবশ করে রেখেছে। সবকিছু তার শেষ। তাহলে সেই বা ছুটে পালিয়ে বাঁচতে গেল কেন? অস্ফুট স্বরে নরোত্তম বলল, কিন্তু কিন্তু মোহন তো কিছুই বললো না আমায়। মোহন? তাকে তুই কোথায় দেখলি? সে তো প্রথম রাতেই সাবার। যে রাতে জল ঢুকলো, বাপের সাথে হাড়িদের পুকুরে পাটের মার বাঁধতে গিয়ে জলে ডুবে মরল। আর অনেক গেছে রে। এই গায়ে শুধু নয়, পাশের আরো 4টে গায়ে। চমকে উঠল রামুর বাপ। মোহনও তার মানে মারা গেছে। সন্ধ্যায় তাহলে নরোত্তম যাকে দেখেছে সে আসলে মোহনের প্রেতাত্মা। এতক্ষণ তার মানে নরোত্তম কেবল বন্যার জলে ডুবে মরা কতগুলো অতৃপ্ত আত্মার সাথে সময় কাটিয়েছে। গোটা গায়ে কাঁটা উঠল নরোত্তমের। সে যে এখনো সুস্থ আছে সেটাই যেন তার বিশ্বাস হচ্ছে না। এতক্ষণে সে বুঝতে পারল সেই পচা গন্ধটার কারণ। সেটা আসলে মানুষের মোড়ে পচে ঢোল হয়ে যাবার গন্ধ। কি সাংঘাতিক অথচ বেদনাদায়ক। বন্যার খবর। ইতিমধ্যে হাওড়ার দামোদর তীরবর্তী গ্রামগুলোতে এবারেও প্রচুর মানুষের মৃত্যুর খবর এসে পৌঁছাচ্ছে। ঘরের ভেতর বোধহয় রেডিওটা চলছিল। খোলা দরজা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে নরোত্তম। অন্ধকারে আরও কয়েকজন মরল। প্রতি বছর বন্যার সুবাদে এই গাঁয়ে এই কথাটা এক প্রকার চিরন্তন সত্য হয়ে গিয়েছে। বড় ভয়াল এই বন্যা, বড় রাক্ষসে। জল ছাড়া কেউ বাঁচে না, আবার জল পড়লেও কেউ বাঁচে না। প্রতি বছর এভাবেই এই দামোদরের বন্যায় ভেসে যায় কারোর ফসল, কারোর সম্পত্তি, আবার কারোর পরিবার পরিজন, এমনকি জীবনও।